আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা জেনারেল নলেজের ইন্টারেস্টিং একটা পার্ট নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বাংলার দীর্ঘস্থায়ী রাজবংশ পাল বংশের শাসন নিয়ে। পাল বংশ কিভাবে ক্ষমতায় আসছে, তাদের অবদানগুলো কি, এই সময় কি বিদ্রোহ দেখা দেয় এবং পাল বংশের পতনটা কিভাবে হয়, পুরো 400 বছরের ইতিহাস আমরা কিছু পেজে তুলে ধরবো ইনশাল্লাহ। তো আমরা লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম যে শশাঙ্কর মৃত্যুর পরে মোটামুটি হচ্ছে দেশের মধ্যে আরেকটা অরাজক পরিস্থিতি দেখা দেয়। এটাই বলতেছে, দেখেন মাৎসান্যায় মানে রাজা শশাঙ্কের মৃত্যুর পরে প্রায় 1 শতাব্দী পর্যন্ত, মানে 100 বছর, 1 শতাব্দী পর্যন্ত গৌড়কে অত্যন্ত দুর্যোগপূর্ণ অবস্থায় কাটাতে হয়। গৌড় মানে হচ্ছে বাংলার কথা বলতেছি। একটা জিনিস মনে রাখতে হবে, এই গৌড় নামটাই কিন্তু একটা সময় লখনৌ বা লখনাবতী, ঠিক আছে, এরকম নাম হয় লখনাবতী। পরবর্তীতে ইলিয়াস শাহীর সময়ে এসে এর নাম হচ্ছে বঙ্গ হয়। মানে এর আগ পর্যন্ত, লক্ষণ সেনের আগ পর্যন্ত এটা গৌড় নামে পরিচিত থাকবে। পরবর্তীতে হচ্ছে পুরা বাংলা অঞ্চলকে লখনৌ বা লখনাবতী নামে পরিচিত করবে। এরপর হচ্ছে ইলিয়াস শাহীর আমলে হচ্ছে বাংলা নামটা পরিচিত হবে। এই জন্যই শামসুদ্দিন ইলিয়াস শাহকে বাংলা জাতীয়তাবাদের বা বাঙালি জাতীয়তাবাদের জনক বলা হয়। হর্ষবর্ধনের আমলে গৌড় রাজ্য ভেঙে কর্ণ, সুবর্ণ, সমতট সহ একাধিক রাজ্যে বিভক্ত হয়ে পড়ে। একদিকে বিদেশি শক্তির আক্রমণ, অন্যদিকে আভ্যন্তরীণ কোলাহল, বিপদ ইত্যাদি ইত্যাদি। এই রাজনৈতিক অরাজকতা ও আইন শৃঙ্খলার চরম অবনতি অবস্থার কারণে সংস্কৃতর মধ্যে এটাকে মাৎসান্যায় বলা হয়। দেখেন মাৎসান্যায় চেয়ার দেখেন, ছোট মাছরে কে খায়, ছোট মাছরে যেমন বড় মাছ খেয়ে ফেলে, এটাকে বলা হচ্ছে মাৎসান্যায়। মানে ছোট ছোট রাজ্যগুলোকে হচ্ছে বড় বড় রাজ্যগুলো দখল করে ফেলতেছে। এটাই আর্য মঞ্জুশ্রীমূলক কল্পগ্রন্থে এই গ্রন্থের মধ্যে হচ্ছে, বৌদ্ধ গ্রন্থের মধ্যে এটাকে গৌড়তন্ত্র বলা হয়েছে। মানে যে যার মতো ক্ষমতায় আসতে পারে, জোর যার মুলুক তার, এই প্রবাদ বাক্যটা কিন্তু বাস্তব প্রয়োগ তখন দেখা দেয়। আমরা পাল বংশের অনেক রাজার নাম পাবো, বিশেষত 17 জন রাজ্য শাসক করছে। 17 জন। এদের মধ্যে গুরুত্বপূর্ণ কোনগুলো আমরা মার্ক করে দিছি গুরুত্বপূর্ণ। ফার্স্টে হচ্ছে গোপাল, যেহেতু প্রথম। ধর্মপাল, তিনি সবচেয়ে বেশি প্রচার মানে হচ্ছে রাজত্ব বিস্তার করছেন। দেবপাল, তারপর এদিকে আমরা পাবো হচ্ছে রামপাল, মদনপাল সর্বশেষ। ওই হিসাবে আমাদের সবগুলো রাজার নাম মনে রাখা দরকার নেই, আমরা এইভাবে হচ্ছে যেগুলো কালার করা এদের অবদানগুলো পড়লেই চলবে। এখন আপনার প্রশ্ন আসতে পারে যে হরহর্ষ বর্ষ এর এখানে কোনো নাম নাই কেন, জয়পাল এর এখানে নাম নাই কেন? কারণ এ রাজ্য শাসন করতে পারে নাই, সন্তান ছিল কিন্তু রাজ্য শাসন করতে পারেনি। পরবর্তীতে তো ওদের সন্তান সন্ততি বাড়া শুরু করছে, আমরা ওই সব সন্তানের নাম না লিখে কি করলাম, যারা ক্ষমতায় আসছে তাদের নামটাই এখানে তুলে ধরছি। আসেন পাল রাজাদের কৃতিত্ব। ফার্স্টে আসেন গোপাল, পাল বংশের প্রতিষ্ঠাতা। তিনি বাংলায় প্রথম বংশানুক্রমিক শাসন শুরু করেন। এখন আমাদের পলিটিশিয়ানদের মধ্যে বা বিভিন্ন দল উপদলের মধ্যে দেখা যায় না একটা বংশানুক্রমিক একটা পদ পাওয়া যায়, এইটা শুরু করতে হচ্ছে ফার্স্ট গোপাল। ভালো কথা। তারপর দেখি আমরা ধর্মপাল, পাল বংশের শ্রেষ্ঠ রাজা। তিনি সোমপুর বিহার প্রতিষ্ঠা করেন। তার আমলে 3টি রাজবংশ উত্তর ভারতের সাম্রাজ্য বিস্তারের জন্য প্রতিযোগিতায় নামে। ইতিহাসে এটাকে আমরা ত্রিশক্তির সংঘর্ষ পড়ব। দেবপাল পরপর পড়ব। দ্বিতীয় মহিপাল, তার আমলে শ্রমজীবী মানুষের অংশগ্রহণে হচ্ছে কৈবর্ত বিদ্রোহ দেখা দেয়। এই বিদ্রোহের নেতা ছিলেন হচ্ছে দিব্য। মহিপাল কৈবর্তদের হাতে নিহত হন। কৈবর্ত বিদ্রোহকে ফরাসি বিপ্লবের সাথে তুলনা দেওয়া হয়। এটার কারণ কি, ফরাসি বিপ্লবের মধ্যে কিন্তু আপনার রাজাকে শিরশ্ছেদ করা হয়, রাজাকে। এই কৈবর্ত বিদ্রোহের মধ্যে কিন্তু হচ্ছে কি রাজাকে মেরে ফেলা হয়। রামপাল পাল বংশের হারানো গৌরব ফিরে আনেন। তারপরে আর কেউ পাল বংশের তেমন একটা করতে পারে নাই। এই সামথিং এই রাজাদের কথা আমরা আরও ডিটেলস আমরা দেখব। ফার্স্টেই দেখেন এখানে পাল রাজবংশের শাসনটা দেখেন। পাল রাজবংশ, এই দেখছেন এই যে সবুজ কালার দিয়ে যে জিনিসটা দেখতেছেন, এইটাই কিন্তু হচ্ছে পাল রাজবংশদের পুরা কৃতিত্ব। দেখছেন পুরা বাংলা থেকে শুরু করে পুরা অঞ্চলটা পাল রাজাদের মধ্যে ছিল, 400 বছরে তারা করছে। এখানে ইন্টারেস্টিং একটা বিষয় দেখেন, একটা হচ্ছে রাষ্ট্রকূট রাজবংশ আছে, একটা হচ্ছে প্রতিহার রাজবংশ আছে। তার মানে ওই সময় ভারতটা মোটামুটি 3টা বৃহৎ শক্তির দ্বারা বিভক্ত ছিল। একদিকে হচ্ছে পাল, একদিকে হচ্ছে রাষ্ট্রকূট, একদিকে হচ্ছে প্রতিহার। আবার এই 3টা রাজ্যই একটা কারণে হচ্ছে লড়াই করবে, একসাথে লড়াই করবে। মাৎসান্যায় অরাজক পরিস্থিতি দূর করার জন্য প্রধান কর্মচারীগণ কি করে, একত্র হয়ে গোপালকে রাজা নির্বাচন করেন। ধরে নিলাম গোপাল একজন মানে কি বলো বিতর্কহীন একজন ব্যক্তিত্ব ছিলেন।
গোপালকে রাজা নির্বাচন করেন, সেখান থেকে পাল বংশের সূচনা ঘটে। অনেকেই বলে স্বপ্নাদেশের কথা আছে, অনেকেই বলে যে ওই যে আজকের দিনে যিনি প্রথমে ঢুকবে তিনি রাজা হবে, এই টাইপের কথাবার্তা। যাই হোক, কোনো না কোনোভাবে তারা নির্বাচন করছে। বরেন্দ্র ভূমি, এটা কিন্তু উত্তর অংশে, ঠিক না? বরেন্দ্র উত্তর, বরেন্দ্র ছিল পাল রাজাদের পিতৃভূমি। আমরা যেমন হচ্ছে রংপুর দিনাজপুরের কথা বলি না, এটাই হচ্ছে কিন্তু বরেন্দ্র অঞ্চলটা, রংপুর দিনাজপুর, এটাই পাল রাজাদের পিতৃভূমি। তার মানে দেখেন এই পালরা কিন্তু বিদেশি শাসন ছিল না, তারা কিন্তু হচ্ছে এই দেশেরই, ঠিক না? আর সেনদের কথা যদি আমরা বলি, সেনরা কিন্তু বৈদেশিক ছিল বা বিদেশি ছিল। বাংলার দীর্ঘস্থায়ী রাজবংশ পাল বংশ, পাল রাজাদের 400 বছর ব্যাপী রাজত্বকালে বাঙালি জাতির আত্মপ্রতিষ্ঠার যুগ। গোপাল ছিলেন বাংলার প্রথম নির্বাচিত রাজা, তিনি পরম সৌগত উপাধি ধারণ করেছিলেন। তিব্বতীয় পণ্ডিত লামা তারানাথের মতে তিনি অদন্তপুরী মহাবিহার নামে একটা নির্মাণ করেন, মানে বিহার নির্মাণ করেন। এটি পশ্চিমবঙ্গের বিহার প্রদেশে অবস্থিত একটি বৌদ্ধ বিহার। বিহারটি নালন্দা মহাবিহার থেকে প্রায় 10 কিলোমিটার দূরে, এবং হচ্ছে এটা প্রাচীন ভারতের দ্বিতীয় বৃহত্তম মহাবিদ্যালয় নামে চিহ্নিত করা হতো। মানে প্রথম কোনটা? নালন্দা মহাবিদ্যালয়। সেকেন্ড কোনটা? এই অদন্তপুরী মহাবিহার। ধর্মপাল, গোপালের মৃত্যুর পরে তার পুত্র ধর্মপাল সিংহাসনে আরোহণ করেন। প্রাচীন বাংলার ইতিহাসে ধর্মপাল একজন বিখ্যাত রাজা। ধর্মপাল ক্ষমতায় আসার পর আর্যাভট্টের দিকে দৃষ্টি দেন। আর্যাভট্ট কোন জায়গাটা? আমরা জানি উত্তর ভারতের জায়গাটাই হচ্ছে কি আর্যাভট্ট। এখানে ইন্টারেস্টিং একটা পার্ট আছে, আমরা একটু চিত্র দেখি তাহলে বুঝতে সুবিধা হবে। এই দেখেন স্যার, এইখানে হচ্ছে পাল শাসন, এখানে হচ্ছে রাষ্ট্রকূট শাসন, এখানে হচ্ছে কি আপনার প্রতিহার বংশের শাসন। এরা কি করে? আর্যাভট্ট বা আমরা আর্যাভট্টবাদী হচ্ছে এই অঞ্চলের শাসন নিয়ে হচ্ছে মারামারি লাগে, এই অঞ্চলের শাসন নিয়ে। পালরা এত বেশি শক্তিশালী ছিল না, কিন্তু কূটনৈতিক ক্ষমতা ছিল তাদের মারাত্মক। তাহলে একটু ফোকাস এখানটা কোন অংশটা? এই যে আর্যাভট্ট বা কনৌজ, এই অংশের শাসন নিয়ে হচ্ছে তারা মারামারি করে। কারা করে যুদ্ধ করছে? একদিকে হচ্ছে পাল আছে, যেখানে নালন্দা মহাবিহার পালের মধ্যে, একদিকে কি রাষ্ট্রকূট বংশ, আরেকদিকে হচ্ছে কি প্রতিহার রাজবংশ। এবার আমরা হিস্ট্রিটা একটু দেখি। আমরা ধর্মপাল এই সংঘাতে ছড়িয়ে পড়ে, দেখেন রাষ্ট্রকূট আর প্রতিহার বংশ মারামারি করে, ধর্মপাল এর মধ্যে জড়ায় পড়ে। এইভাবেই দীর্ঘস্থায়ী হয় কি দেখেন ত্রিশক্তির সংঘর্ষ বা দি কানৌজ ট্রায়াঙ্গেল এই নামে পরিচিত। প্রতিহারদের আক্রমণের ফলে ধর্মপাল পরাজিত হয়েছেন। ইন্টারেস্টিং পার্ট, ধর্মপাল আগে কি মাঠে ঢুকার আগে কি বোল্ড আউট, তাই সে প্রতিহারদের আক্রমণে ধর্মপাল পরাজিত হয়। এখন পলিটিক্সের মধ্যে একটা কথা আছে, শত্রুর শত্রু আমার বন্ধু। পরবর্তীতে প্রতিহাররা রাষ্ট্রকূটদের নিকট পরাজিত হয়, দেখছেন? মানে অবস্থা হচ্ছে এরকম যে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারাইছে, অস্ট্রেলিয়া পাকিস্তানকে হারায় চ্যাম্পিয়ন হয়েছে, তার মানে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে। বিষয়টা হচ্ছে এরকম। তো দেখেন প্রতিহারদের কাছে পালরা পরাজিত হয়েছে, তারপর দেখেন প্রতিহাররা আবার রাষ্ট্রকূটদের নিকট পরাজিত হয়ে পালায় গেছে, এবং রাষ্ট্রকূটরা দাক্ষিণাত্যে ফিরে যায়। মানে রাষ্ট্রকূটরা একটা জায়গা দখল করে হয়তো তাদের রাজ্য বিদ্রোহ দমনের জন্য তারা দাক্ষিণাত্যে ফিরে যায়। এই সুযোগে ধর্মপাল কনৌজের উপর কর্তৃত্ব স্থাপন করে, দেখছেন? মানে উইদাউট কোনো কষ্ট করা ছাড়া শুধুমাত্র হচ্ছে কূটনীতির মাধ্যমে হচ্ছে তারা এই জায়গাটা দখল করে নেয়। ভালো কথা। কনৌজের সিংহাসন থেকে ইন্দ্রায়ুধ নামে এক ব্যক্তিকে কি করে সরায়, ধর্মপাল চক্রায়ুধকে বসায়, ঠিক আছে? ধরেন ভাইকেই বসাইছে। আচ্ছা, অন্যদিকে নাগভট্ট প্রতিহারের সিংহাসনে আরোহণ করেন। এবার আরেক লোক প্রতিহারের সিংহাসনে আরোহণ করলে পুনরায় পাল প্রতিহার আবার শুরু হয়, যুদ্ধ শুরু হয়। ভালো কথা। নাগভট্ট প্রথমে চক্রায়ুধকে পরাজিত করে কনৌজ দখল করে নেন। ভালো কথা, পাল্লা এটা আক্রমণ ঠাকাইতে পারে নাই। অতঃপর মুঙ্গেরে এক যুদ্ধে ধর্মপালকে পরাজিত করে আবার বেড়া হারছে। ভালো কথা। ঠিক একই সময় রাষ্ট্রকূট রাজ দ্বিতীয় গোবিন্দ উত্তর ভারতে উপস্থিত হলে পরিস্থিতির আবার পরিবর্তন হয়, দেখছেন? মানে পালরা ভয় পায় প্রতিহারকে, প্রতিহাররা ভয় পায় হচ্ছে রাষ্ট্রকূটকে, আবার পালদের সাথে হচ্ছে রাষ্ট্রকূটের সম্পর্ক ভালো। মজার বিষয় দেখছেন? আবার বলতেছি, পালরা প্রতিহারকে ভয় পায়, প্রতিহাররা ভয় পায় রাষ্ট্রকূটকে, আর আবার পালদের সাথে রাষ্ট্রকূটদের সম্পর্ক কিন্তু খুবই ভালো। নাগভট্ট রাষ্ট্রকূট রাজের নিকট পরাজিত হয়ে স্বরাজে পালিয়ে যেতে বাধ্য হন। ধর্মপাল ও চক্রায়ুধ দ্বিতীয় গোবিন্দের কাছে নতি স্বীকার করে, দেখছেন কূটনীতি, নতি স্বীকার করে মিত্রতা লাভ করে। অথবা রাষ্ট্রকূট দক্ষিণাত্যে চলে গেলে ধর্মপাল উত্তর ভারতে কর্তৃত্ব ফেরত পান। এখানে ইন্টারেস্টিং একটা পার্ট হচ্ছে যে এই জায়গাটা দখল করে কী লাভ, মনে করেন দেখেন এইটা হচ্ছে, এই জায়গাটা হচ্ছে আপনার কি প্রতিহার রাষ্ট্রকূট বংশ, ঠিক না? এই জায়গাটা হচ্ছে কি প্রতিহার, আর এটা তো বুঝলাম। মনে করেন এই জায়গাটা হচ্ছে কি ব্যাটেল এরিয়া।
এখন কোনো কারণে যদি প্রতিহারদের, পালদের এত নাই, শক্তি নেই, কোনো কারণে যদি প্রতিহারদের যদি শক্তি বেড়ে যায় তাহলে সেটা রাষ্ট্রকূটদের জন্য থ্রেট। যেমন আমরা জেনারেল নলেজে একটা কথা পড়ে থাকি যে থাইল্যান্ড কখনো কারো উপনিবেশে ছিল না। আপনি মনে করেন না থাইল্যান্ড একবারে বীর শক্তি এই জন্য উপনিবেশে ছিল না, এমন না। বিষয় হচ্ছে থাইল্যান্ডের তিন পাশে হচ্ছে তিনটা বড় বড় সাম্রাজ্য ছিল, মানে হচ্ছে ফ্রান্সের সাম্রাজ্য ছিল, ইংল্যান্ডের ছিল, নেদারল্যান্ডের ছিল। এই জন্য তারা কেউ থাইল্যান্ডকে, থাইল্যান্ড মানে হচ্ছে 0 পয়েন্টে ছিল যে আমরা কেউ থাইল্যান্ডকে আক্রমণ করবো না, কারণ যদি থাইল্যান্ডকে দখল করা হয় তাহলে অন্যান্য রাজ্যগুলো বা অন্যান্য শক্তিগুলো আমাকে আক্রমণ করতে পারে। ঠিক এরকমভাবে প্রতিহাররা যখন এই অঞ্চলটার মধ্যে কি করতে চায়, এই অঞ্চলটার মধ্যে ক্ষমতা বাড়াইতে চায়, তখনই রাষ্ট্রকূটটা এসে ভেঙে দেয়। কারণ মূল দ্বন্দ্বটা হচ্ছে প্রতিহার আর রাষ্ট্রকূটের মধ্যে, পালের মধ্যে না। পালরা পলিটিক্স করে পরবর্তীতে এই অঞ্চলের দখলটা নিছে, এটাই বলতেছে। দেখেন তাহলে দেখেন ধর্মপাল উত্তর ভারতে কর্তৃত্ব ফেরত পান, নতি স্বীকার করে। উত্তরের আর্যাবর্ত দখলের পর তার জন্য এক বিশাল রাজ্যাভিষেকের আয়োজন করা হয়, যেখানে তাকে পরমেশ্বর, পরম ভট্টারক, মহারাজাধিরাজ ইত্যাদি উপাধি দেন। এছাড়া তিনি বিক্রমশীল উপাধি নিয়েছিলেন। এই জন্য মগধের ধর্মপাল নির্মিত যেই বিহারটা, এটা বিক্রমশিলা বিহার নামে পরিচিত। এখন দেখেন, তবে ধর্মপালের মৃত্যুর পরে কনৌজ দিয়ে সংঘর্ষ বন্ধ হয়ে গেছে। মানে এইটা নিয়ে ইন্টারেস্ট কার ছিল? ধর্মপালের। প্রতিহার রাজ দ্বিতীয় নাগভট্ট পুনরায় কনৌজের দখল নেন, এমনকি তিনি কনৌজকে তার সাম্রাজ্যের রাজধানী ঘোষণা করেন। ভালো কথা। এবার আর রাষ্ট্রকূটটা প্রতিহারদের সাথে কি প্রতিহত করতে আসে নাই, কারণ রাজা চেঞ্জ হলে অনেক সময় তাদের নীতি চেঞ্জ হয়েছে, এটা খুবই স্বাভাবিক বিষয়। কারণ রাষ্ট্রকূটরা তখন নিজেদের অন্তর্দ্বন্দ্ব নিয়ে ব্যস্ত ছিল। দেবপাল এই সময় কনৌজের দিকে আর নজর দেয়নি। ধর্মপাল যা করার করছে, দেবপাল আর কিছু করে না, তোরা এটা নিয়ে মারামারি করো। সামরিক আগ্রাসনের মাধ্যমে ধর্মপাল এক বিশাল সাম্রাজ্যের অধিকারী হলো। বঙ্গ ও বিহার ছাড়া আর কোথাও তিনি তার প্রত্যক্ষ শাসন প্রতিষ্ঠা করতে পারেন নাই। মানে বললাম না যে তারা সেন্ট্রালাইজ ছিল না, ডিসেন্ট্রালাইজ, বিকেন্দ্রীকরণ ছিলেন। আমি আপনার রাজত্ব দখল করলাম, দখল করার পর আবার আপনাকেই দিয়ে দিচ্ছি, তুই আমার কথা মাইনা চলবি, এই টাইপের। হ্যাঁ, দেখেন স্ব রাজ্য, পরাজিত রাজাগণ তার আনুগত্য স্বীকার করে স্ব রাজ্য স্বীকার করতেন, শাসন করতেন। তিনি ছিলেন পাল বংশের শ্রেষ্ঠ রাজা। ধর্মপালই বঙ্গদেশকে ভারতীয় ইতিহাসের রঙ্গমঞ্চে স্থান দান করে। দেখছেন, বঙ্গদেশের শাসক হয়ে ভারত শাসন করছে ফার্স্টকে ধর্মপাল। তিনি সোমপুর বিহার সহ বিভিন্ন বিহার নির্মাণ করেন। দেখছেন, এই জিনিসটা আমরা ব্যাখ্যা করছিলাম। দ্বিতীয় মহিপাল দেখেন, আনুমানিক 1070 সালে দ্বিতীয় মহিপাল সিংহাসনে বসেন। এর মধ্যে আর অনেকে বসছেন, বাদ দেন। বরেন্দ্রের সামন্ত বিদ্রোহ ও মহিপালের রাজত্বকালে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ঘটনা, পাল রাজাদের দুর্বলতার সুযোগে বরেন্দ্র সামন্ত বিদ্রোহ প্রকাশ্যে রাজার বিরুদ্ধে বিদ্রোহ করে। কৈবর্ত নায়ক দিব্য ছিলেন এই বিদ্রোহের নেতা। ভালো কথা। মহিপাল নিজেই বিদ্রোহীদের দমন করতে যায়, নিজেই পরাজিত হন। ফলে বিদ্রোহীরা বরেন্দ্র দখল করে এবং সেখানে নিজেদের ক্ষমতা প্রতিষ্ঠা করে। ভালো কথা। দিব্য, এই চরিত্রটা গুরুত্বপূর্ণ। দিব্য উত্তর বাংলা, মানে কি ওই যে আপনার রংপুর দিনাজপুরের কথা বলতেছে, উত্তর বাংলায় স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করলো, শান্তিতে রাজত্ব করতে পারে না। খুবই স্বাভাবিক, একটা অভ্যুত্থানের পরে যে ক্ষমতায় আসে সে শান্তিতে থাকে না। আমাদের এখানে দেখেন না যে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র শুরু হয়ে গেছে এই টাইপের। তবে বিভিন্ন রাজার আক্রমণ সত্য তিনি স্বীয় রাজ্য অক্ষুণ্ণ রাখতে পারছিলেন। জাত বর্মা, রামপাল দিব্যকে আক্রমণ করলো, পরাজিত করতে পারে নাই। তার মৃত্যুর পরও কিছুদিন কি এই বরেন্দ্র অঞ্চলটা মানে হচ্ছে দিব্য বা কৈবর্তদের শাসনে ছিল, পালরা এখানে শাসন করতে পারে নাই। এখন এই কৈবর্ত বিদ্রোহটা কি ইম্পর্টেন্ট, এই যে কৈবর্ত স্মৃতিস্তম্ভ, এটা হচ্ছে নওগাঁর পত্নীতলায় আছে। নওগাঁ জেলার মধ্যে এটা আছে কৈবর্ত বিদ্রোহের স্মৃতিস্তম্ভ। কৈবর্ত মানে হচ্ছে নিচু শ্রেণীর লোক টাইপের আর কি, মানে তৎকালীন অর্থ অনুসারে নিচু শ্রেণীর লোক যারা জেলে টেলে ইত্যাদি ইত্যাদি ছিল। এখন বিদ্রোহের প্রেক্ষাপটটা কি? বিভিন্ন প্রেক্ষাপট হইতে পারে, দেখি আমরা। পাল রাজারা ছিল বৌদ্ধ ধর্মাবলম্বী। এখন বৌদ্ধ ধর্মাবলম্বীর কথা হচ্ছে জীব হত্যা মহাপাপ, এটা হচ্ছে পাল রাজাদের কথা, জীব হত্যা মহাপাপ। ঠিক আছে। এখন এই যে আপনার কৈবর্ত যারা আছে এরা তো মাছ মাংস এগুলা খায়, এরা তো জীব হত্যা ওয়ান কাইন্ড অফ। আসলে এইটা কোনো ভ্যালিড রিজন না, এটা হচ্ছে নিচু শ্রেণীর বা নিচু পেশার লোকদেরকে হচ্ছে দমন করার একটা কৌশল ছিল ধর্ম। বৌদ্ধ ধর্ম অনুসারে জীব হত্যা মহাপাপ। অন্যদিকে কৈবর্তরা ছিল মূলত কৃষক ও জেলে সম্প্রদায়। দ্বিতীয় মহিপালের আমলে মাছ মাংস খাওয়ার কারণে কৈবর্ত সম্প্রদায়ের মানুষের উপর নির্যাতন চালানো হয়। এইটা মেইন না, মেইনটা হচ্ছে তাদের মধ্যে পলিটিক্যাল দ্বন্দ্ব ছিল, উত্তরাধিকার নিয়েও ভাতৃকলহ দেখা দেয়, ফলে অরাজকতা সৃষ্টি হয়। দ্বিতীয় মহিপাল তার দুই ভাই, এই দেখছে রামপাল ও সুরপালকে বন্দি করে। ভালো কথা। যদিও অনেক সামন্তরাজ তাদের সমর্থন দিচ্ছিল। তো দেখেন, এই যে সামন্তরাজ বা জমিদার, এটা কিন্তু বড় একটা ফ্যাক্ট।
জমিদারদের সাথে কাদের কানেকশন? জমিদারদের সাথে কানেকশন হচ্ছে সাধারণ মানুষের। মনে করেন প্রধানমন্ত্রী সে হচ্ছে কোথায় বসে আছে? মেইন গণভবনে বসে আছে ধরেন, কিন্তু স্থানীয় লোকদের সাথে সম্পর্ক কিন্তু চেয়ারম্যান মেম্বারদের, ঠিক না? চেয়ারম্যান মেম্বাররা কিন্তু নির্বাচনের সময় ভাইটাল রোল প্লে করে, ঠিক এই টাইপের। দেখেন মহিপাল কি করছে, তার দুই ভাইকে বন্দি করছে, অথচ এই দুই ভাইয়ের প্রতি অনেক সামন্ত রাজার সাপোর্ট ছিল। আর সামন্ত রাজারা কাকে উস্কায় দেয়? হচ্ছে কৈবর্তদেরকে উস্কায় দেয়। কিসের নামে কৈবর্তদেরকে উৎখাত করা হয়? যে তোমরা জীব হত্যা করো, তোমাদের বিরুদ্ধে মানে হচ্ছে অ্যাকশন যাবো আমরা। এই ধরনের অরাজকতা থেকে রক্ষা পেতে আনুমানিক 1080 সালে পাল কর্মচারী দিব্যের নেতৃত্বে কৈবর্ত জেলে সম্প্রদায়ের লোকেরা পাল রাজাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। এটি বরেন্দ্র বিদ্রোহ নামেও পরিচিত, কৈবর্ত বিদ্রোহ। মহিপাল বিদ্রোহীদের হাতে নিহত হন, ফলে বরেন্দ্রে দিব্যের শাসন প্রতিষ্ঠিত হয়। পুরা হচ্ছে ফরাসি বিপ্লবের মতো। মহিপালের মৃত্যুর পর সুরপাল ও রামপাল কারামুক্ত হন। এই যে সুরপাল আর রামপাল, এই সময় দ্বিতীয় সুরপাল ক্ষমতায় আসেন, তার মৃত্যুর ফলে রামপাল ক্ষমতায় আসেন। ভালো কথা, তখনও বরেন্দ্র অঞ্চলে কৈবর্ত শাসন বিদ্যমান ছিল, কারণ কৈবর্তরাই তো তাকে মুক্তি দিছে, এই জন্য সে তখনও কৈবর্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারে নাই, পরবর্তীতে নিছে কিছু সময়ের পরে। আসেন এরপরের ঘটনা কি দেখি আমরা। রামপাল প্রথম দিকে বরেন্দ্র দখলের চেষ্টা করেও ব্যর্থ হন, তারপর সে কিছু মানে হচ্ছে বেশ কিছু সময় পরে তিনি অভিযানে নামেন সময় নিয়ে, কিন্তু এ সময় দিব্য তার রাজ্য আক্রমণ করলে রামপাল রাজকীয় সম্মান বলে, চিন্তা করেন দিব্য এবার কাকে আক্রমণ করছে? রামপালকে আক্রমণ করছে, কারণ শত্রুকে তো আমি সুযোগ দিব না, তুমি আমার শত্রু। রাজকীয় সম্মান ভুলে নিজ শক্তি বৃদ্ধির জন্য সামন্ত রাজাদের দ্বারে দ্বারে ঘুরতে থাকেন। দেখছেন যে আরে আমারে বাঁচা রে, দিব্য দেখা যেতেছে পুরো বাংলা দখল করে ফেলবে, আমার রাজত্ব দখল করে ফেলবে, আমারে বাঁচা। এখানে আরেকটা ইন্টারেস্টিং পার্ট আছে, ঠিক একই সময় কিন্তু হচ্ছে আপনার সুলতান মাহমুদ গজনবী, নাম শুনছেন নিশ্চয়ই, সুলতান মাহমুদের অভিযান চলতেছিল হচ্ছে ভারতে। হ্যাঁ, এই একই সময় প্রায়। তো ওই সময় তাকে অনুরোধ করা হয়েছিল যে আপনি কি করেন, যে ভারতের রাজারা একত্র হয়ে কি করি আমরা সুলতান মাহমুদের বিরুদ্ধে প্রতিরোধ করি। সেইগুলো তার মত দেয় নেই, কারণ তার মূল টার্গেট ছিল হচ্ছে আমার বাপের যে রাজত্ব বা আমার পূর্বপুরুষরা যে রাজত্ব রেখে গেছে ওইটাকে আমি দখল করি, এই টাইপের। প্রচুর সম্পদ ও ভূমি দিয়ে তিনি রাঢ়, অঙ্গ, অটবি প্রদেশের সামন্তদের সহায়তা লাভ করতে সমর্থ হন। বরেন্দ্রের এই বিদ্রোহ মগধেও ছড়িয়ে পড়লে রামপাল বিদ্রোহী নেতা দেবরক্ষী তাকে, দেখছেন আর আন্দোলন কোথায় ছড়া পড়ছে? মগধেও ছড়ায় পড়ছে। বরেন্দ্র বিদ্রোহটা রক্ষিতকে যুদ্ধে পরাজিত করে নিজ কন্যার সাথে বিয়ে দিয়ে হচ্ছে মিত্রতা স্থাপন করে, দেখছেন বিয়ার মাধ্যমে পলিটিক্স। রামপাল যখন শক্তি সঞ্চয় করছিল, বরেন্দ্র তখন দিব্যের ভাতিজা ভীম শাসন করতেছিল। রামপাল বরেন্দ্র আক্রমণ করলে ভীম তা প্রতিরোধ করে, কিন্তু হাতির পিঠে যুদ্ধরত অবস্থায় ভীম বন্দী হয়ে গেলে তার বাহিনীতে বিশৃঙ্খলা দেখা দেয়। এই সময় ভীমের বন্ধু হরি এগিয়ে আসে, ভালো কথা। রামপাল তাকে প্রচুর অর্থের প্রলোভন দেখে যুদ্ধক্ষেত্রেই বসে নিয়ে আসে। রামপাল বিজয়ী হন, ভীম ও তার পরিবারকে হচ্ছে একবার পুরা শেষ করে ফেলা হয়। হত্যা করার মাধ্যমে কৈবর্ত শাসনের সমাপ্তি ঘটায়। কৈবর্ত বিদ্রোহের স্মৃতিস্বরূপ নওগাঁ জেলার পত্নীতলায় দিভর দিঘিতে কৈবর্ত স্তম্ভ এখনো বিদ্যমান আছে। এই যে এটা যে আমরা দেখছিলাম, এটা নওগাঁ জেলার পত্নীতলায় দিভর দিঘিতে এটা এখনো আছে। আচ্ছা, এরপর দেখেন পাল শাসন আমলে অন্যান্য যারা পাল আমলের পুনরুত্থানটা যদি আমরা একটু বলি, দেখেন এই যে রামপাল পাল বংশের শেষ মুকুটমণি। বলছিলাম না যে ওই সময় সুলতান মাহমুদের অভিযান সত্য সেইগুলোতে কোনো মাথা ঘামায় নেই। তিনি সামন্ত রাজাদের সহায়তায় স্বীয় সেনাবাহিনীকে শক্তিশালী করে বরেন্দ্র অভিযানে সফল হন। তিনি বরেন্দ্রের কৃষির উন্নতির দিকে দেশ দৃষ্টি দেন আর জনগণের কর ভাল লাঘব করেন। দেখছেন এবার সে কি করে, জনগণের জন্য কাজ করা শুরু করছে। এ সময় বিক্রমপুর, কামরূপ, উড়িষ্যাতেও পাল শাসন ফিরে আসে। তিনি রামাবতী নামক নতুন একটা স্থানে রাজধানী স্থাপন করেন। তার মৃত্যুর পরে পাল সাম্রাজ্যের অভ্যন্তরে বিরোধ ব্যাপক আকারে দেখা দেয়। এই সুযোগে পূর্ববঙ্গে বর্মন রাজারা স্বাধীন হয়ে যায়। এই যে বর্মন রাজারা, কর্ণাটক থেকে আসা সেন রাজবংশ কি রাঢ় দেশে প্রতিপত্তি অর্জনে সক্ষম হন। মনে আছে হেমন্ত সেনের কথা বলছিলাম। বিজয় সেন এই সময় দক্ষিণবঙ্গে আধিপত্য স্থাপন করেন। বিজয় সেন, হেমন্ত সেন ইত্যাদি এরা দক্ষিণবঙ্গে আধিপত্য স্থাপন করেন, কারণ পাল রাজাটা ডিপেন্ড করতেছিল সামন্তদের উপরে। যেই পাল রাজ্য হচ্ছে দুর্বল হয়ে পড়ছে, সামন্তরা এই সুযোগটা নিয়ে নিছে। মদন পাল ছিলেন পাল বংশের শেষ শাসক। রাজ্য রক্ষার জন্য শেষ আপ্রাণ চেষ্টা করেও তিনি বেশি সফলতা অর্জন করতে পারেনি। বিভিন্ন রাজাদের সাথে ক্রমাগত যুদ্ধ করতে করতে রাজ্য ভেঙে পড়ে। তারই মাধ্যমে পাল বংশের গৌরবময় অধ্যায়ের ইতি ঘটে ও পাল সাম্রাজ্য বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে পড়ে। যেমন কুমিল্লার ময়নামতিতে পাওয়া যায় হচ্ছে দেব রাজবংশ, দক্ষিণ ও পূর্ব বাংলায় হচ্ছে চন্দ্র রাজবংশ, বঙ্গদেশে হচ্ছে কি বর্ম রাজবংশ, এদের শাসন শুরু হয়। তার মানে পাল বংশের শেষের দিকে হচ্ছে
পুরা তাদের যে কর্তৃত্ব এটা পুরোপুরি শেষ হয়ে যায় পাল বংশের শেষের দিকে। এবার দেখেন পাল শাসনামলে অন্যান্য রাজবংশ কোনগুলো ছিল? পাল যুগের বেশিরভাগ সময় দক্ষিণ পূর্ব বাংলা স্বাধীন ছিল, এটাই বাস্তবতা। পালরা কিন্তু দক্ষিণ পূর্ব বাংলায় হচ্ছে মানে ডিরেক্ট ইফেক্ট ফেলতে পারে নাই। তখন এই অঞ্চলটি বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল। অষ্টম শতাব্দীর মাঝামাঝি থেকে বেশ কিছু রাজা কখনো পাল সাম্রাজ্যের বিরুদ্ধে গিয়ে, কখনো স্বাধীনভাবে, আবার কখনো অধীনতা মেনে নিয়ে দেশ পরিচালনা করত। ডিরেক্টলি পাল সাম্রাজ্যের বিরোধিতাও করতো কখনো কখনো, কখনো ঠিক আছে ভাই সবকিছু মেনে নিয়ে কাজগুলো করতো। এখন দেখেন এখানে কি কি বংশ আছে। একটা হচ্ছে খড়গ বংশ, খড়গ বংশ সপ্তম শতাব্দীর দ্বিতীয়ার্ধে দেখেন মগধে গৌড় প্রকৃতি গুপ্ত বংশ রাজারা প্রভুত্ব স্থাপন করেন। এই সময় কি খড়গ এর একটা রাজত্ব স্থাপন করেন। তাদের রাজত্ব ছিল হচ্ছে কর্মান্ত বসাক, যেটা কুমিল্লা জেলার বড় কামতা যেটা বলা হয় এটাই হচ্ছে কর্মান্ত বসাক। এরা ত্রিপুরা নোয়াখালীর মধ্যে রাজত্ব স্থাপন করে। কারা? এই খড়গ বংশ। দেববংশ দেখেন খড়গ বংশের শাসনের পরে দেব রাজবংশের উত্থান ঘটে। এই বংশের 4 জন রাজার নাম পাওয়া যায়, শান্তিদেব, বীরদেব, আনন্দদেব, এটা ইম্পর্টেন্ট, আনন্দদেব ও ভবদেব। দেব রাজারা নামের সাথে বড় বড় উপাধি ধারণ করত। কুমিল্লার নিকটবর্তী ময়নামতি অঞ্চল যেটা এখন ময়নামতি বিহার বলি, ময়নামতিতে দেব পর্বত ছিল তাদের রাজধানী। সমগ্র সমতল অঞ্চলে দেব রাজারা শাসন করে। দেবরাজ আনন্দদেব আনন্দ বিহার নামে একটা বৌদ্ধ বিহার নির্মাণ করেন। ঐতিহাসিকগণ তার শাসনামলকে উদীয়মান প্রতিপত্তির যুগ বলছেন, যদিও পালদের মতো এত বিশাল বিকাশ হয় নাই। দেবরাজ ভবদেব ময়নামতিতে শালবন বিহার নির্মাণ করেন, এখনও কিন্তু কুমিল্লায় আছে। ময়নামতির প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ মূলত দেব রাজবংশের সময়কে উপস্থাপন করে। দেব রাজবংশকে প্রেজেন্ট করে কোনটা? ময়নামতির এই হচ্ছে এই কি বলে এই যে বিহার, এগুলো হচ্ছে দেব রাজবংশকে উপস্থাপন করে। কান্তিদেব দেখেন হরিকেল রাজা, মানে সিলেটে তার উত্থান ঘটে। তার কোথায়? সিলেটে। বর্তমানে সিলেট ছিল তার রাজধানী, ঠিক আছে। এই বর্ধমানপুর একটা রাজধানী ছিল তার, এটা এখন কোথায় পাওয়া যায় না। চন্দ্রবংশ দেখেন বাংলার সবচেয়ে শক্তিশালী রাজবংশ ছিল ওই সময় চন্দ্রবংশ, যারা 10ম শতাব্দী থেকে করে 11শ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত বাংলা শাসন করেন। রাজা ত্রৈলোক্য চন্দ্র এই বংশের সার্বভৌম ক্ষমতা প্রতিষ্ঠা করেন। মানে 100 বছর পর্যন্ত সে ওই অঞ্চলে শাসন করছে। পাল রাজারা কিছু করতে পারেনি, বললাম না, পাল রাজারা ডিরেক্টলি পুরো বাংলা দখল করতে পারে নাই। দক্ষিণ পূর্ব বাংলায় নিজ বংশের শাসন প্রতিষ্ঠা করেন। লালমাই পাহাড় ছিল চন্দ্র রাজাদের মূল কেন্দ্র, যেটা রোহিতগিরি নামে পরিচিত ছিল। বাংলাকে একক শাসনাধীনে আসছে হচ্ছে সেন রাজবংশ। তার মৃত্যুর পরে শ্রীচন্দ্র এটা আরও বাড়ায়। শ্রীচন্দ্র তার শাসনামলে কি তার বংশের যে প্রতিপত্তি একবারে চরম অবস্থায় পৌঁছায়। তিনি ছিলেন চন্দ্রবংশের শ্রেষ্ঠ রাজা। তার রাজ্য দক্ষিণ পূর্ব বাংলা ছাড়াও পূর্ব কামরূপ গৌড় পর্যন্ত বিস্তৃত ছিল। বর্তমান বিক্রমপুরে তিনি রাজধানী গড়ে তোলেন। প্রায় 45 বছর দেশ শাসন করছেন। তার মৃত্যুর পরও কিছুদিন চন্দ্রবংশের শাসন করছে। পরবর্তী চোল রাজ একজন, সে রাজেন্দ্র চোল কি করে একবার আক্রমণ করে চন্দ্রবংশের শেষ করে ফেলে। তো এইভাবেই হচ্ছে পাল বংশের মোটামুটি কি শেষের দিকে এসে বিভিন্ন রাজবংশ ভাগ হয়ে যায়। বর্ম রাজবংশ দেখেন এরা পাল রাজবংশ দুর্বল হয়ে পড়লে তারা কি করে বাংলায় তাদের উত্থান ঘটে। বিক্রমপুর ছিল তাদের রাজধানী। হরিবর্মা নামে একজন ছিলেন, ইনি 46 বছর শাসন করছে। তবে তারা পাল রাজাদের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলতেন, ঠিক আছে। নাগাভূমি আসাম পর্যন্ত ক্ষমতা গেছিল। ভোজবর্মা ছিল এই বংশের শেষ রাজা। তারপরে এই বংশ সম্পর্কে তেমন কিছু জানা যায় না। বুঝতে পারছেন বিষয়টা? তার মানে পাল রাজ্য শাসনামলেই আমরা কর্ম, কান্তিদেব, চন্দ্রবংশ, খড়গবংশ, দেববংশ এরকম বিভিন্ন বংশের শাসনের কথা আমরা পাই। বিশেষ করে এর মধ্যে আমাদের দেব বংশের কথাটা মনে রাখতে হবে, কারণ কুমিল্লায় তাদের বিভিন্ন স্থাপনা এখনও আছে। পাল রাজারা নিজেদেরকে সূর্যবংশীয় বলে দাবি করতেন, ভালো কথা। অষ্টসাহস্রিকা প্রজ্ঞা পারমিতা, এটা জিনিসটা কি দেখেন, এটা তাল পাতায় অঙ্কিত পাল রাজাদের চিত্রশিল্প। এই সময় বৌদ্ধ লেখকরা তাল পাতায় পুস্তকের পাণ্ডুলিপি তৈরি করতেন। হ্যাঁ, এই দুর্লভ পাণ্ডুলিপি কলকাতার এশিয়াটিক সোসাইটিতে এখনও সংরক্ষিত আছে। আপনারা যে চর্যাপদের কথা শুনেন না, এটা কিন্তু পাল আমলেই লেখা চর্যাপদ। পাল যুগে এই ধরনের 5টা রাজস্ব প্রধান ছিল: ভোগ, ভাগ, কর, হান্তি ইত্যাদি ইত্যাদি। তো আমরা একটু অষ্ট সাহস্রিকার একটা ছবি দেখি। এই দেখেন, এই যে এইটাই হচ্ছে তাল পাতার উপরে কিন্তু করা, এটা তাল পাতার উপরে করা এই যে অষ্ট সাহস্রিকার প্রাজ্ঞপরমিতা, এই জিনিসটা হচ্ছে চিত্রশিল্প। তো যাই হোক, আজকে আমরা পাল রাজ্যের শাসন সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। কার পরে কে আসছে, কিভাবে ক্ষমতায় আসছে, পাল রাজ্যের পুনরুত্থান কিভাবে করছে, কিভাবে কৈবর্ত বিদ্রোহে তাদের পতন ঘটছে, এবং শেষ পর্যন্ত অন্যান্য রাজবংশ কিভাবে বাংলার বিভিন্ন অঞ্চলে শাসন করছে। আশা করি নতুন অনেক তথ্য জানতে পেরেছেন। দেখা হবে পরবর্তী ক্লাসে সেন বংশের শাসন নিয়ে। ততক্ষণ পর্যন্ত বিদায়। আল্লাহ হাফেজ।